এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি টকশোতে বলেছেন, সারা দেশে তরুণরা এনসিপির প্রতি আকৃষ্ট হচ্ছেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন এনসিপির বসন্ত চলছে, এমনকি দলটিতে যোগদানের জোয়ার চলছে। তো সেই জোয়ারে আমরা দেখলাম ঢাকায় 3000-এর মতো যোগ দিয়েছে দলটিতে, চট্টগ্রামে 700 জন, রাজশাহীতে 500 জন দলটিতে যোগ দিয়েছেন। কিন্তু আপনি যদি গত এক মাসে দলটি থেকে পদত্যাগের তালিকা দেখেন, সেটাও বেশ লম্বা। সর্বশেষ একজন গুরুত্বপূর্ণ নেতা, ঢাকা মহানগরের একজন গুরুত্বপূর্ণ নেতা দলটি থেকে পদত্যাগ করেছেন। এনসিপি দলে যারা যোগ দিচ্ছেন তাদেরকে নিয়ে খুবই উল্লাসিত হলেও যারা চলে যাচ্ছেন তাদেরকে নিয়ে কি ভাবছেন সেটাই এখন দেখার বিষয়। এনসিপি বলছে দলটি বড় দলে রূপান্তরিত হবে এবং তরুণদেরকে নিয়েই এটি একটি বড় দলে পরিণত হবে। কিন্তু এনসিপিতে যারা আসছেন এবং যারা চলে যাচ্ছেন, আসছেন যারা, তাদের চেয়ে আমি দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ হলেন যারা চলে যাচ্ছেন। কিন্তু এনসিপি এই পদত্যাগ কোনোভাবেই ঠেকাতে পারছে না। কেন এনসিপিতে প্রতিদিনই এরকম পদত্যাগের ঘটনা ঘটছে? কেন প্রতিষ্ঠাকালীন সদস্য থেকে শুরু করে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরা এই দলটি ত্যাগ করছেন, সেসব নিয়ে আলাপ করব। আমরা যদি দেখি এনসিপিতে গত বেশ কিছুদিন ধরে তারা বেশ কিছু যোগদান অনুষ্ঠান আয়োজন করেছে। ঢাকায় আয়োজন করেছে, চট্টগ্রামে করেছে, তারপরে রাজশাহীতে সর্বশেষ করেছে। রাজশাহীতে যে 500 জন যোগ দিয়েছে, এনসিপি বলছে বিএনপি, গণ অধিকার পরিষদ, তারপরে আপনার সাবেক ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের দলে যোগ দিয়েছেন। আমি তাদের ছবি দেখেছি, আমার কাছে দেখে মনে হয়নি, আমি আন্ডারএস্টিমেট করতেছি না তাদেরকে, তবে আমার কাছে দেখে মনে হয়নি এই একটা যারা 500 জন যোগ দিয়েছেন, এই 500 জন আরও 500 জনকে এই দলে আনতে পারবে, এটা আমার কাছে মনে হয়নি। যদি এনসিপি বলছে বিএনপি, গণ অধিকার, ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মী সবাই, কিন্তু এরা কেউই আমার কাছে মনে হয়নি যে গুরুত্বপূর্ণ ছিল বিএনপির জন্য, গণ অধিকার কিংবা ছাত্র শিবিরের জন্য। তো সেই লোকগুলো এখানে এসে যে এনসিপিতে খুব ভালো ইম্প্যাক্ট রাখতে পারবে সেটা আমি মনে করি না। তার চেয়ে বরং ঢাকা মহানগর থেকে যিনি পদত্যাগ করেছেন, ঢাকা মহানগর উত্তরার সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম, এনসিপির একটা ঢাকা মহানগরের একটা উইংয়ের সদস্য সচিব, তিনি পদত্যাগ করেছেন। এবং আমরা দেখলাম এনসিপি তাকে ধরে রাখার কিংবা এই দলটিতে সেরকম স্পেস তৈরি করছে না, যে তাদের প্রতিষ্ঠাকালীন সদস্য বলেন, তাদের গুরুত্বপূর্ণ নেতা বলেন, তারা যে দলে থাকবে সেই স্পেস এই দলের নেই। যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে নেতারা পদত্যাগ করবেন, নেতারা চলে যাবেন, আবার আসবেন, এই সিস্টেম থাকা ভালো। কিন্তু এনসিপির যেখানে এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা পদত্যাগ করছেন, সেখানে আরও হাজার খানেক, আরও 10,000, 20,000 আসলেও কি এনসিপির জন্য এটা খুব গুরুত্ব বহন করে? এই যে একটা উদাহরণ দিই, ধরেন এই যে তাসনিম জারা, ধরেন আগামী 10 দিনে এনসিপিতে 10,000 মানুষ যোগ দিল, কিন্তু একজন তাসনিম জারা এই দলটি থেকে চলে গেছেন। বরঞ্চ আমি মনে করি ওই 10,000 জনকে আনাচ্ছে যে কোনো মূল্যে তাসনিম জারাকে আনাটাই এনসিপির জন্য বেশি শ্রেয়। কেননা এই তাসনিম জারাকে দেখে অন্তত আরও কয়েক লাখ মানুষ এই দলটির প্রতি আকৃষ্ট হবেন এবং দলে যোগ দেওয়ার চেষ্টা করবেন। আপনি ভুইফোর্ড বা যেন তেন বা অন্য দলে পাত্তা না পাওয়া এরকম যদি 500 জনকে ঢুকান, তারা আসলে আপনার দলে কোনো ইম্প্যাক্ট রাখতে পারবে না। এই যে যিনি চলে গেলেন সর্দার আমিরুল ইসলাম, তিনি স্পষ্টত অভিযোগ করে গেছেন যে এনসিপির যে ডানপন্থার যে উত্থান ঘটছে, সেই উত্থানের জন্য দায়ী করে তিনি দলটি ছাড়লেন। এই লোকটি একসময় ছাত্র দল করতো। আপনি হয়তো বলতে পারেন যে ছাত্র দল করা লোক এনসিপিতে আসছে, সে তো তার আগের জায়গায় ফিরে যাবে। আগের জায়গায় ফিরে যাবে না, সে আর কখনো বিএনপিতে ফিরতে পারবে না বা ছাত্র দলে ফিরতে পারবে না। কেননা সে 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে। সেই সময় 2018 নির্বাচনের আগে, সেই সময় ছাত্রদল তাকে বহিষ্কার করে। এরপরে তিনি আর দলে ঢুকতে পারেননি। এরপরে তিনি এনসিপিতে যোগ দিলেন, এনসিপির সঙ্গে রাজনীতি করা শুরু করলেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হলেন। তিনি এনসিপি হয়েই কাজ করছিলেন এবং তিনি জানেন তিনি এনসিপি থেকে বের হয়ে গেলে তিনি ছাত্র দলে আর পদ পাবেন না। কিন্তু তিনি যখন দেখতে পাচ্ছেন এনসিপির মধ্যে ডানপন্থার উত্থান হচ্ছে, এনসিপি একটা ডানপন্থী দলে বা কয়েকটি ডানপন্থী দলের সঙ্গে যে জোট করেছে শুধু তা নয়, দলের ভেতরেই ডানপন্থার উত্থান ঘটছে, তিনি স্পষ্টত এই অভিযোগ করেছেন। তাহলে এনসিপি যে আহ্বায়ক, তিনি সর্বশেষ ডিডব্লিউ এর একটি টকশোতে বলছেন যে এনসিপি একটা মধ্যপন্থী উদারপন্থী দল। সেই দলের মধ্যে ডানপন্থার উত্থান ঘটছে এবং সেটা একটি দলের শুরুতেই, মাত্র
এক বছরের একটু বেশি সময় পার করেছে দলটি, এরই মধ্যেই দলটিতে ডানপন্থার উত্থান ঘটছে। আমরা যদিও দেখি কিছুদিন আগে এনসিপি আপ বাংলাদেশের তারপরে হচ্ছে এক্স শিবির অনেক নেতাকে জয়েন করাইছে, তারপরেই দেখলাম যে অনেকেই বলা বলি করছেন এখানে ডানপন্থার উত্থান ঘটছে এবং এনসিপি অনেকটা ছাত্র শিবির ঘেঁষা হয়ে গেছে এবং জামাতকে বেশি আপহোল্ড করা শুরু করেছে, এরকম অভিযোগ অনেকেই তুলেছেন। এখন এনসিপির ডানপন্থার উত্থান ঘটছে এনসিপির মধ্যে, সেই অভিযোগ জানিয়ে তাদের মহানগরের একটা গুরুত্বপূর্ণ ইউনিটের গুরুত্বপূর্ণ একজন নেতা অর্থাৎ দ্বিতীয় একজন নেতা পদত্যাগ করলেন। এনসিপি থেকে রাঙ্গামাটি জেলার 87 জন নেতাকর্মী পদত্যাগ করেছেন, 87 জন। এর মধ্যে 50 জন গিয়ে বিএনপিতে যোগ দিলেন, 35 জন গণসংহতি আন্দোলনে যোগ দিলেন, অর্থাৎ জোনায়েদ সাকির যে দল সেই দলে যোগ দিলেন। কেন তারা এনসিপি ছেড়ে দিলেন? এনসিপির রাঙ্গামাটির সংগঠকই ছিলেন এরা, এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক নেতা ছিলেন, আপনার বিপিন চাকমা, তারপরে হচ্ছে আপনার আরও বেশ কয়েকজন, আমার এখন নাম মনে পড়তেছে না। এই লোকগুলা দল ছেড়ে দিলেন, 87 জন নেতা চলে গেলেন। উজ্জ্বল চাকমা আরেকজনের নাম। এরা সবাই এনসিপি ছেড়ে দিলেন, গিয়া কেউ বিএনপিতে ঢুকলেন, কেউ গণসংহতি আন্দোলনে ঢুকলেন। একসঙ্গে এনসিপির 87 জন নেতা পদত্যাগ করার যে কারণ, এনসিপিকে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছে এবং পার্বত্য অঞ্চলে এনসিপির রাজনীতি এস্টাবলিশ করার ক্ষেত্রে এই লোকগুলো খুবই ভালো ভূমিকা পালন করতে পারত। এনসিপি কখনো বোঝার চেষ্টা করেছে কিংবা সেখানে গিয়ে তাদের মান অভিমান ভাঙানো কিংবা তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করেছে? আমি দেখিনি অন্তত। তারা অভিযোগ করেছে যে সংগঠনের আদর্শিক বিচ্যুতি ঘটেছে। এনসিপি যে আদর্শ নিয়ে, যে আদর্শের কথা বলে এই দলটির সামনে এনেছে, এখনও তারা সেভাবে কোনো আদর্শের কথা বা সেভাবে কোনো আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পারেনি। তবে তাদের নেতারা মুখে বলে থাকেন তারা মধ্যমপন্থী উদারপন্থী দল, তা আমরা সেটাই বিশ্বাস করলাম। কিন্তু তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে জোট গঠনের যে প্রক্রিয়া এবং তাদের যাদের সঙ্গে চলাফেরা এবং তাদের দলে নতুন করে যাদেরকে আনা হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্পষ্টত বোঝা যাচ্ছে এনসিপির মধ্যে ডানপন্থা এক্সিস্ট করতেছে এবং এনসিপির ডানপন্থা ঘেঁষা হয়ে গেছে। আমার এতে কোনো অসুবিধা নেই। এনসিপি চাইলে ইসলামী নাম দিয়েও, এনসিপি ইসলামী দল এরকম নাম দিয়েও এনসিপি রাজনীতি করতে পারে, কিন্তু সেটা বলে কই করতে হবে। কিন্তু আপনি মধ্যমপন্থী বলে আপনি ডানপন্থা ঘেঁষা রাজনীতি করবেন আর আপনি এক্সপেক্ট করবেন আপনি যাদেরকে নিয়ে রাজনীতি করছেন তারা আপনার দলের থেকে যাবে, এটা কিন্তু হবে না। ঠিক 87 জন নেতা রাঙ্গামাটি জেলা কমিটির বিভিন্ন ইউনিটের 87 জন নেতা পদত্যাগ করেছেন এবং তারা বলছেন যে এনসিপির আদর্শিক বিচ্যুতি ঘটেছে এবং তারা যে জোট গঠন করেছে এই জোট গঠনের প্রতিবাদ তারা জানিয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনের পরেও তারা জোট না ছাড়ার কারণে এই দলটি থেকে তারা শেষ পর্যন্ত পদত্যাগ করলেন। এই তো গেল দুইটা ঘটনা, ঢাকা মহানগরের একজন গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগ, তারপরে রাঙ্গামাটি কমিটির। চট্টগ্রামে এনসিপি একটা কমিটি দিয়েছে, এই কমিটি দেওয়ার পরপর সঙ্গে সঙ্গে 22 জন নেতা পদত্যাগ করেছেন এবং যারা পদত্যাগ করছেন তারা দাবি করছেন যে টাকা দিয়ে পকেট কমিটি করা হয়েছে। এনসিপির মতো একটা দল এরকম অভিযোগ উঠবে কেন? এই অভিযোগ উঠবে বিএনপির বিরুদ্ধে, এই অভিযোগ উঠবে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা এভাবেই কমিটি করে। কিন্তু এনসিপি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, যারা নতুন ধরনের রাজনীতি করার চেষ্টা করছে, যারা ইয়াংদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, সেখানে দুর্নীতি, পকেট কমিটি এইসব কথা উঠবেই বা কেন? কিংবা সেখানে ত্যাগীরা কেন মূল্যায়ন পাবে না? যারা পদত্যাগ করেছেন এদের অনেকেই এনসিপির যে আগে যে নাগরিক কমিটি ছিল এটার সঙ্গে যুক্ত ছিল, তারপরে এনসিপির পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এদের অনেকেই এনসিপিতে ভালো মূল্যায়ন না পাওয়ার কারণে তারা চট্টগ্রাম মহানগর কমিটি থেকে পদত্যাগ করলেন এবং অনেকেই অভিযোগ করলেন এখানে এনসিপি চট্টগ্রামে যে কমিটিটা দিয়েছে সেটা অনেকটাই মঞ্জুরুল আলমকে আকৃষ্ট করার জন্য কমিটিটা দিয়েছে, এরকম কেউ কেউ অভিযোগ করছেন। যদি আমি এটার খুব একটা ভালো এটা নিয়ে যাচাই বাছাই করিনি, কিন্তু এনসিপি এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন আসি এনসিপিতে যারা যোগ দিয়েছেন। আমি বললাম যে রাজশাহীতে যারা যোগ দিয়েছেন তাদের চেহারা দেখা বা তাদের আমি সেখানকার লোকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলে যেটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি, এদের দিয়ে আসলে ওইখানে এনসিপি দেখা গেল কিছু সংখ্যা বাড়লো বা তাদের মধ্যে একটা আন্দোলন বা একটা মিছিল মিটিং ডাক দিলে হয়তো এখান থেকে কিছু মানুষ আসবে, যে 500 জন যোগ দিয়েছেন হয়তো এনসিপি সংখ্যা দেখাইতে পারবে, এর বাইরে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না। চট্টগ্রামে যারা যোগ দিয়েছেন এর মধ্যে নাকি একজন ডক্টর ইউনূসের পরিবারের একজন সদস্য আছেন, তিনি কিভাবে এনসিপিতে কি ইম্প্যাক্ট রাখবেন সেটা আমি জানি না। ঢাকায় যারা যোগ দিয়েছেন এর মধ্যে
শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসাক সরকার, এই ছাড়া আমি খুব আহামরি কাউকে দেখি না। এর মধ্যে মহিউদ্দিন রনি ছিলেন, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর কাফি ছিলেন, এদেরকে মোটামুটি উল্লেখযোগ্য বলা যায়। কিন্তু তারা কি রাজনীতিক? ইসাক সরকার ছাড়া আর কেউ কি রাজনীতিক? এনসিপি রাজনীতিককে আকৃষ্ট করতে পারতেছে না, কন্টেন্ট ক্রিয়েটর অমুক তমুককে আকৃষ্ট করতে পারতেছে, বা কেউ কেউ আগেই এনসিপি ঘেঁষা ছিল তারা আসতেছেন। কিন্তু এনসিপি থেকে যারা চলে গেছেন, আমি মনে করি এনসিপিতে যারা যোগ দিচ্ছেন তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এনসিপি থেকে যারা চলে গেছেন, যেমন তাসনিম জারা, তাজনুবা জামিন, মীর আরশাদুল ইসলাম যিনি এখন বিএনপিতে যোগ দিয়েছেন, কিংবা ওই রাঙ্গামাটি জেলা কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা, চট্টগ্রাম মহানগর কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা, ঢাকা মহানগর উত্তর কমিটির সদস্য সচিব যিনি পদত্যাগ করেছেন তিনি, আমি মনে করি যে এনসিপির জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা। তো জোয়ার একদিকে চলছে, আরেকদিকেও জোয়ার চলছে। একদিকে যোগদানের জোয়ার চলছে, আরেকদিকে পদত্যাগের জোয়ার চলছে। এই দিয়ে এনসিপির রাজনীতি কতটুকু যাবে এবং এনসিপির নেতারা কেন এগুলো নিয়ে কাজ করছে না, সেটাই আমার কাছে একটা বড় প্রশ্ন হয়ে থাকছে। কেন এনসিপির নেতারা এত কিছু বোঝেন, তারা এত ভালো ভালো রাজনৈতিক কথাবার্তা বলেন, কেন এগুলো নিয়ে চেষ্টা করছেন না? কেন তারা তাদের নেতাকর্মীদেরকে দলে আটকে রাখতে পারছেন না? কেন প্রতিদিনই পদত্যাগের ঘটনা ঘটছে? এটা খুবই এই দলটি বড় হওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে বলে আমার কাছে মনে হয়। জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক, কথিত সাবেক সমন্বয়ক বা আন্দোলনের পুরোধা ব্যক্তিদের অন্যতম, যিনি আবার এই মুহূর্তে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বা সাবেক ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপির নেতা নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন, তা একই সঙ্গে যেমন হাস্য করে, পাশাপাশি এর সঙ্গে ডিরেক্ট কোনো বাস্তবতাও জড়িয়ে রয়েছে। আমি নিশ্চিত নাহিদ ইসলামের মন্তব্যটি আপনারা যারা এর মধ্যে শুনেছেন বা দেখেছেন, তারা নিজের অজান্তেই খানিকটা হলেও অট্টহাসিতে মেতে উঠেছেন। তিনি মন্তব্য করেছেন যে রাজধানীর মিরপুর সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সরকারের যারা দায়িত্ব পালনে ব্যর্থ তাদের সরে দাঁড়ানো উচিত। মানে তার এই যে মন্তব্যটি, এটি আমরা কিভাবে ব্যাখ্যা করব? মব যে এখনো চলছে এটা তো অবশ্য সত্য, আগের চেয়ে কিছুটা কমলেও, কিন্তু এই যে নাহিদ ইসলাম, এদের মুখে এই মন্তব্য শোনার কোনো রুচি আছে আমাদের? মবের জনক কারা? কারা মবকে এইভাবে স্টাবলিশ করলো বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে? আমরা তো সবই জানি। কেন এখন নাহিদ ইসলামরা এই কথা বলছেন? নাহিদ ইসলামরা তো আর সরকারে নেই। নাহিদ ইসলামদের গুরু, নাহিদ ইসলামদের যিনি অধিকর্তা ডক্টর ইউনূস তো এখন আর ক্ষমতায় নেই, এবং প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়ায় ভয়েই সম্ভবত নাহিদ ইসলামরা এখন এই ধরনের মন্তব্য করছেন। তিনি কি বলেছেন আরেকটু ছোট করে শোনাই। বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলছেন, আন্তর্জাতিক জায়গায় আপনারা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে এমনটা আপনারা বলেছেন। তাহলে আপনারা আপনার সরকারের সময় তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে, এবং যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হচ্ছে না? সংকট হলে অন্যের ঘরে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। আহা, কি সুন্দর দেশ দরদি জনদরদি নেতার মতন বক্তব্য। আবার এই বক্তব্যের মাঝখান দিয়ে সূক্ষ্মভাবে ডক্টর ইউনূসকে সেভ করার চেষ্টা করা হচ্ছে যে মব তো এখনো চলছে, ডক্টর ইউনূসের সরকারের সময় হয়েছে, আপনারা অভিযোগ করেছিলেন তখন। তার মানে এগুলো ডক্টর ইউনূসের সময় যে সৃষ্টি হয়েছে, সমাজের পরতে পরতে ছড়িয়ে পড়েছে বীজ বৃক্ষের মতন, সেটি হালকা করার একটি অপচেষ্টা। কথাগুলো শুনতে বেশ ভালো লাগতেই পারে, কিন্তু মিরপুরের মাজারে যে হামলার ঘটনাটি ঘটলো, এর সঙ্গে কারা জড়িত? অনেক ক্ষেত্রে তো প্রমাণ পাওয়া যাচ্ছে যে জামায়াতের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত, এবং তাদের 3 জনকে এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে।
সবচেয়ে বড় কথা, এই যে নাহিদ ইসলামরা, এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের মধ্যে যে সাবেক কথিত সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, তাদের যিনি তাত্ত্বিক গুরু ছিলেন, নানান ধরনের পরামর্শ দিয়ে এসেছেন শুরু থেকেই, তাদের চোখে যিনি সত্য দেখতে চেয়েছিলেন, সেই কবি প্রাবন্ধিক ফরহাদ মাজার কি বলছেন মিরপুরে মাজার হামলাকে কেন্দ্র করে? তিনি বলছেন যে এই হামলায় জামাতে ইসলামীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। এখন তো প্রমাণিত হচ্ছে মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের উপর দোষ চাপাচ্ছেন। মানে নিজেরা জামাত ইসলামীর নেতাকর্মীরা যে আমাদের দেশের সাংস্কৃতিক কর্মীদের উপর একের পর এক হামলা করলো, দেশের সংস্কৃতির উপর হামলা করলো, সেটাকে তিনি মিন করে এটি বলছিলেন যে এখন মাজারের উপর হামলা করা হচ্ছে। কি বলবেন নাহিদ ইসলামরা? 5 আগস্টের পরে সুপ্রিম কোর্ট এলাকায় মব সৃষ্টি করে বিচারপতিদের পদত্যাগে বাধ্য করা, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদের মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা, সংবিধান ছুঁড়ে ফেলতে এবং রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও করে মব সৃষ্টি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা, যদিও বাধ্য করা নয় ইউনূস সরকারকে, এটি একটি নাটক ছিল ডক্টর ইউনূসের। বঙ্গবন্ধুর 32 নম্বরে মব সৃষ্টি করে বুলডোজার দিয়ে একবারে ঘুরিয়ে দেওয়া, এবং সেদিন 2025-এর 5 ফেব্রুয়ারি এই নাহিদ ইসলামদের অন্যতম সহযোগী ডক্টর ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছিল? আজ উৎসব হবে। আর এক উপদেষ্টা মাহফুজ আলম তিনি কি লিখেছিলেন ফেসবুকে? আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে। এদের লজ্জা শরম নাই যে মব নিয়ে এরা কথা বলে, মবের জনক হয়েও দেশের সাংস্কৃতিক কর্মীদের উপর একের পর এক হামলা করে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, যাত্রাপালা থেকে শুরু করে লালন উৎসব, নানান ধরনের আয়োজন বন্ধ করতে বাধ্য করা, হাজার হাজার মানুষকে মবের শিকার করে আহত করা, নিহত করা, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে প্রধান শিক্ষক কিংবা অধ্যাপক, কাউকে তো বাদ রাখা হয়নি মবের আক্রমণ থেকে। জুতার মালা পর্যন্ত পরানো হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, গণমাধ্যম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং 2025-এ 28শে আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71-এর যে অনুষ্ঠানটি ছিল, যেখান থেকে আমাদেরকে হেফাজতে নেয়ার নামে আটক করা হলো, তার আগে যে মব সৃষ্টি করা হলো, কারা করেছিল? অবশ্যই সেখানে এই যে এনসিপির ইন্ধনে জামাতে ইসলামী নেতাকর্মীরা, তার সাথে বিএনপির নেতাকর্মীরাও ছিল, এটুকু আমরা জানি। সবাই মিলেমিশেই তো মব সৃষ্টি করেছিল, মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছিল। অথচ এরা কখনোই, এরা এবং এদের যারা শক্তি হিসেবে কাজ করেছিল, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনূসের সাবেক প্রেস সচিব মিস্টার শফিক, তারা কখনোই এগুলোকে মব হিসেবে দেখতে চায়নি। বলেছে যে প্রেসার গ্রুপ, মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি ছিল এগুলা। অথচ সেই ডক্টর ইউনূসের প্রেস সচিব মিস্টার শফিকও মবের শিকার হলেন। খুলনাতে গিয়ে প্রেস ক্লাবে তিনি মবের আক্রান্ত হলেন, 3 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। পরবর্তীতে বললেন না এটা মব নয়, এটা তারা আলোচনা করতে এসেছিল। ডক্টর ইউনূস তো প্রথমেই বলে রেখেছিল যে ফ্যাসিস্ট উৎখাতে কথা বলো, সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের উৎখাতে কথা বলো, মব তো তোমার গ্রামে রয়েছে, তোমার ঘরের পাশে রয়েছে। কি ভয়ঙ্কর ভাবে উস্কানি দিয়েছিল এই ডক্টর ইউনূস। তাদেরই কি বলা যায়, যাই হোক, যা মুখে আসতে চাচ্ছিল সেটা বলা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এই নাহিদ ইসলাম এই কথাগুলো যখন সোমবার একটি অনুষ্ঠানে বলছেন, সেখানে আরেকটি মন্তব্য করেছেন যে বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে, সীমান্ত সুরক্ষায় প্রয়োজনে লং মার্চ করা হবে। করুন লং মার্চ, আমরা তো চাই অবশ্যই। শুধু ভারত কেন, যেই রাষ্ট্রই হোক না কেন, আমাদের ন্যায্য দাবির উপরে যারা আঘাত করবে অথবা আমাদের ন্যায্যতা যারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, অবশ্যই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
কিন্তু এই যে ভারতের বিরুদ্ধে লং মার্চ করার কথা বলা হচ্ছে, ন্যায্য পানির হিস্সার কথা বলা হচ্ছে, এগুলো স্রেফ রাজনৈতিক বক্তব্য, আন্তরিকতা বিন্দু মাত্র নেই। তারা তো বাংলাদেশ নিয়ে কখনো ভাবে না। এদেশে তারা রাজনীতি করছে, ভারত বিরোধিতা তাদের পুঁজি। সেই জায়গা থেকে ফারাক্কা বা গঙ্গার পানি কিংবা তিস্তার পানির কথা বলা হচ্ছে। কিন্তু যেই চুক্তিটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করলো, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদেরকে একেবারে আটকে ফেলা হলো গোপন মার্কিন চুক্তির মাধ্যমে, সেটি নিয়ে এই নাহিদ ইসলামরা একটা টু শব্দ করেছে। বন্দর চুক্তি নিয়ে টু শব্দটি উচ্চারণ করেছে কখনো করিডোর ইস্যু নিয়ে, যখন করিডোর ইস্যুটা খুব বেশি আলোচনায় ছিল। পুরোপুরি মার্কিন এজেন্ট হিসেবে এরা কাজ করছে, মার্কিন এজেন্ট হিসেবে এরা ক্ষমতায় ছিল ডক্টর ইউনূসের সঙ্গে। এখনো একটা কথা পর্যন্ত বলেনি মার্কিন চুক্তি বিষয়ে। এরা আবার করবে এদেশে রাজনীতি, ক্ষমতা তো শেষ হয়ে গেছে। এরা তো স্রেফ জামাতের বি টিম হিসেবে এখনো টিকে আছে। যে নির্বাচনে তারা যে 6টি আসন পেল, জামাতের ভোট ছাড়া তারা এককভাবে কেউ যে তার মানে সক্ষমতা রাখে, মানে এগুলো তো পুরানো কথা। শুধু বলছি, এখনো পর্যন্ত জামাতের দয়ায়, জামাতের কৃপায়, জামাতের সহায়তায় এখনো পর্যন্ত তাদের অস্তিত্বটুকু রয়েছে। এটুকু থাকবে না আমরা নিশ্চিত। শুধু এদেশ নয়, পৃথিবীর যে রাষ্ট্রেই হোক, যখন কেউ রাজনীতি করতে চায় সেখানে বসে সেই দেশের বিরুদ্ধে অবস্থান করে তাদের টিকে থাকার কথা নয়।